সব থেকে বড় আপডেট দেবো আপনাদেরকে। নেতানিয়াহু দফতর, সেই দফতরে হানা ইরানের, এবং সেক্ষেত্রে অপরাধী পিএম তাকে টার্গেট করা হচ্ছে। তাহলে এরপর বেঁচে আছেন কি, এই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে সামনের সারিতে। যুদ্ধের সব থেকে বড় আপডেট, বেঁচে আছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী। ইসরায়েলের বিমান বাহিনীর দফতরে বড় ভূমিকা, বিরাট একটা বড় হামলা করা হয়েছে এবং নেতানিয়াহু দফতরে হামলার দাবি করছে ইরান। অপরাধী পিএম কে টার্গেট করে এই হামলা চালানো হয়। খাইবার মিসাইল দিয়ে হামলা, দাবি তেহরানের। যদিও এখন এই নিয়ে কিছুই জানায়নি তেল আভিভ। বেঁচে আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত। সৈকত, এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, বেঁচে আছেন কি ইসরায়েলের প্রধানমন্ত্রী? দেখো, এখনো পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেল বলছে যে কালকে রাত্রে তিনি একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং তারপর থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পেজে আর কোনো আপডেট নেই। কিন্তু আমরা যদি বিগত কয়েক ঘন্টাগুলো তার পেজকে লক্ষ্য করি তাহলে দেখব যে তিনি প্রায় 2-3 ঘন্টা অন্তর অন্তর আপডেট দিচ্ছিলেন, ইরানকে হুমকি দিচ্ছিলেন, কিন্তু এখন আর সেরকম কোনো আপডেট নেই। আর তার মধ্যেই এবার আইআরজিসি জানিয়ে দিল, অর্থাৎ ইসলামিক গার্ড রেভলিউশনারি কর্পস, তারা জানিয়ে দিল যে হামলা চালানো হয়েছে নেতানিয়াহুর বাড়িতে, বাসভবনে। এবং শুধু তাই নয়, তার বাসভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে যেটা জানা যাচ্ছে যে ইসরায়েলের এয়ার ডিফেন্স, মানে তাদের যে বায়ুসেনা ঘাঁটি, যে মূল বায়ুসেনা ঘাঁটি, তার যে হেডকোয়ার্টার, সেখানেও হামলা চালানো হয়েছে। ফলে একযোগে 3টে মিসাইল ছাড়া হয়েছে এবং সেই মিসাইলগুলো হচ্ছে খাইবার মিসাইল। সেই মিসাইলের মাধ্যমে হামলা করা হয়েছে। নেতানিয়াহুর মৃত্যু হয়েছে বা তিনি কোথায় আছেন, আদৌ তিনি বাসভবনে ছিলেন কিনা সেটা পরিষ্কার নয়। কিন্তু সাধারণত যেটা দেখা যায় যে এই ধরনের যুদ্ধ পরিস্থিতির সময় কোনো দেশের রাষ্ট্রনায়ক বা যিনি প্রধান, তিনি কিন্তু কখনো বাসভবনে থাকেন না। সাধারণত আর্মি বা সেনার যে ধরনের বিশেষ বাংকারগুলো থাকে, সেই বাংকারগুলোতে তারা আশ্রয় নেন। এক্ষেত্রেও তেমনটা হয়েছে কিনা জানা যাচ্ছে না। তবে আমরা যেটা সন্দেহ করছিলাম বারবার, যে খামেনির ক্ষেত্রেও কিন্তু একই আশঙ্কা ছিল। কারণ খামেনি অনেকদিন ধরে তিনি বাংকারে লুকিয়েছিলেন, আমেরিকার টার্গেট খামেনি ছিল, খুব ভালো করে জানতেন খামেনি। কিন্তু কিভাবে খামেনির মৃত্যু হলো, তার ডেড বডি কেন সামনে এলো না, এটা এখনো পরিষ্কার নয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাইরাল ভিডিও আসছে, কোথাও খামেনির ছবি, তিনি পড়ে আছেন ধ্বংসস্তূপের মধ্যে, কোথাও দেখা যাচ্ছে কেউ বা কারা তার দেহকে রাষ্ট্রীয় সম্মান জানাচ্ছেন, কিন্তু সেটা পরিষ্কার নয় যে খামেনি কিনা। ফলে খামেনি বেঁচে আছেন না মারা গেছেন পরিষ্কার নয়। কিন্তু যেহেতু আমেরিকা দাবি করছে, ইরান দাবি করছে, ইসরায়েল দাবি করছে, ইরান তার রাষ্ট্রীয় টেলিভিশনে বলছে যে হ্যাঁ তার মৃত্যু হয়েছে, হতে পারে এটা একটা স্ট্র্যাটেজি। কিন্তু নেতানিয়াহুর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। এটা এখনো পর্যন্ত যেটা জানানো হচ্ছে, স্পুটনিকের তরফ থেকেও এই খবর কনফার্ম করা হয়েছে, রাশিয়ান সংবাদ মাধ্যম এই খবর তারা জানাচ্ছেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আইআরজিসি, অর্থাৎ ইরানের যে সেনা, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে নেতানিয়াহুর কিন্তু বাড়িতে হামলা হয়েছে এবং মূল যে ঘাঁটি হেডকোয়ার্টার, সেখানে হামলা হয়েছে। নেতানিয়াহু বেঁচে আছেন কিনা পরিষ্কার নয়। নেতানিয়াহুকে হত্যা করা বা নেতানিয়াহুর বাসভবনে হামলা, এটা কিন্তু এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। কারণ আমরা যেটা জানি যে পশ্চিমী শক্তি নেতানিয়াহুর সঙ্গে পুরোপুরিভাবে রয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যদি নেতানিয়াহুর বিন্দুমাত্র কোনো ক্ষতি হয়, তাহলে কিন্তু এমন হামলা হতে পারে বা এমন ভয়ঙ্কর পরিস্থিতির দিকে যেতে পারে, পরিস্থিতি কিন্তু দ্রুত পাল্টে যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে পায়েল। ফলে নেতানিয়াহু এখন তার বাড়িতে হামলার পর তিনি কেমন আছেন, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তুমি যেমনটা বললে। এর আগে আমরা দেখলাম খামেনিকে নিয়ে যে গত 2 দিন ধরে একটা টালবাহানা চলছিল, যে কি অবস্থা। আমরা আসবো তোমার কাছে, আমরা কথা বলবো নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইনফরমেশন আমরা পাচ্ছি যে ইসরায়েলের প্রধানমন্ত্রী, তার বাসভবন লক্ষ্য করে টার্গেট করা হয়, হামলা করা হয়, এবং সেক্ষেত্রে তিনি এখনো বেঁচে আছেন কিনা, তিনি কি জীবিত, তা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছে। পুরো বিষয় কিভাবে দেখছেন? একটু ধোঁয়াশা আছে। গতকাল থেকে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, যেহেতু হিজবুল্লাহ আপনার লেবানন থেকে মিসাইল ফায়ারিং করলো, ওর সঙ্গে সঙ্গে ইনার যে প্লেন ছিল, এরা যে পার্সোনাল প্লেন, যেটা প্রাইম মিনিস্টার প্লেন হয়, ওটা সবাই জানতো, ওটা উইংস অফ কি নাম দিয়েছে ওকে। ওটা ওখান থেকে উড়ে, ইসরায়েল থেকে উড়ে আগে গ্রিস, তারপরে জার্মানিতে দেখা গেল। তার সাথে এই খবর দেওয়া হলো যে না, এই নেতানিয়াহু মনে হয় ইসরায়েলে আর নেই, উনি বাইরে চলে গেছেন, বা ওরকম কিছু নয়। আপনিও জানেন গত 2 দিন ধরে লাগাতার ইরান ইসরায়েলি যেটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওটাকে ব্রিজ করে অনেকগুলো মিসাইল ওখানে মেরেছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। অনেক লোক ওখান থেকে যারা ইন্ডিয়ান আছেন, ওরা নিজের মোবাইল ফোনে ওখানকার পরিস্থিতি আমাদেরকে জানাচ্ছেন, ওটা সবাই জায়গা
সবাইকে দেখার আছে, কোনো এর মধ্যে সন্দেহ নেই। তাই এই ক্ষেত্রে এই প্রাইম মিনিস্টার বাড়ি একটা সিম্বলিক বাড়ি আছে, যেরকম আপনার খামেনি বাড়ি একটা সিম্বলিক বাড়ি ছিল, উনি ওখানে থাকতেন, তাই জন্য তো ওনার মেয়ে আর ওনার জামাই আর ওনার যে গ্র্যান্ড ডটার আছেন উনি মারা গেলেন। সিমিলারলি আপনার নেতানিয়াহু তো আপনার নিজের বাড়িতে থাকবেন না, উনি বাংকারে যাবেন, বিকজ ওখানে বলা হচ্ছে যে 15 মিনিট বা 20 মিনিট পর পর ওখানে ইরানিয়ান হামলার একটা ওয়ার্নিং সাইন চলে যাচ্ছে। তাহলে আমার মনে হয় না কি নেতানিয়াহু নিজে বাড়িতে থাকবেন, উনি নিশ্চয়ই একটা বাংকারে আছেন, নিশ্চয়ই উনি ওয়ার রুমে আছেন। তাহলে ওনার তো কোনো ক্ষতি হওয়ার এখন পর্যন্ত কোনো নেই। এটা গুজব আছে, টিট ফর ট্যাগ, এটা ইনফরমেশন ওয়ারফেয়ার আছে। আর এর থেকে বেশি আমি এট দ্য মোমেন্ট কিছু আমার মনে হয় না এরকম কিছু আছে। ধন্যবাদ আপনাকে। অর্থাৎ টিট ফর ট্যাট এই কৌশল এমনটাই ব্যাখ্যা করলেন নিরাপত্তা বিশেষজ্ঞ রাজীব শ্রীবাস্তব। সেক্ষেত্রে এই জায়গাটা থেকে আমি একটু সৈকতের কাছে আসি। সৈকত, তাহলে এই যে টিট ফর ট্যাট একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে যে কোথাও কি একটা শঙ্কা তৈরি করার জন্য যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঁচে আছেন কিনা, কারণ খামেনির পাল্টা এবার নেতানিয়াহু, এই টিট ফর ট্যাট কৌশলই কি অবলম্বন করা হচ্ছে, সেই দিকটাও তো দেখার মতো। দেখো, আমি একটু কয়েকদিন পেছনে ফিরে যাই। ট্রাম্প কিন্তু বারবার দাবি করেছেন ইরান কেন, মানে এই যুদ্ধের মূল কারণটা যদি দিকে তাকাই, এক লাইনে যদি বলতে হয় যে ইরান একটা ইসলামিক দেশ যারা বিশ্বাস করে যে কোনো বিশ্বের কোনো নিয়ম কানুন নেই, আমরা যা বলবো তাই হবে, যে কোনো দেশকে মেরে দেবো, যাকে খুশি যা খুশি করবে। যুদ্ধটা দেখলে বোঝা যাচ্ছে সেই দেশের হাতে যদি নিউক্লিয়ার পাওয়ার থাকে তাহলে কি হতে পারে। আমরা পাকিস্তানকে দিয়ে উদাহরণ দিই, একটা চুনোপুটি নেতা তারা বলছে আমরা ভারতে নিউক্লিয়ার বোমা মেরে দেবো। ফলে এই যে একটা ইসলামিক দেশ যাদের কোনো তাল নেই, বোধ নেই, নিউক্লিয়ার কি বোম কি তাদের কোনো বিন্দুমাত্র আইডিয়া নেই, তাদের হাতে যদি নিউক্লিয়ার বোমা আসে কি হতে পারে। এই কারণে ট্রাম্প বারবার বলেছিলেন করবো না, এই জন্য খামেনিকে তারা বারবার করে টার্গেট করেছিলেন। কিন্তু নেতানিয়াহু তাই নয়। ইসরায়েল এমন একটা দেশ, ইসরায়েল কিন্তু সরকারিভাবে তাদের কাছে কোনো পরমাণু বোমা নেই। আবারও বলছি, ইসরায়েল এমন একটা দেশ সরকারিভাবে তাদের কাছে নিউক্লিয়ার আছে, এটা কিন্তু কোনো ঘোষিত রাষ্ট্র নয়। ফলে ইসরায়েল যে যুদ্ধ করছে, যদি ভবিষ্যতে দেখা যায় এটা নিউক্লিয়ার যুদ্ধের দিকে যাচ্ছে, তার জন্য কিন্তু আমেরিকার উপর ভরসা করতে হবে বা অন্য পশ্চিমী দেশগুলোর উপর ভরসা করতে হবে। কিন্তু ইরান কিন্তু তা নয়। ইরান যে পরিমাণ তাদের কাছে নিউক্লিয়ার রয়েছে বা তারা যতটা পরিশোধন করতে পেরেছে, তারা বলছেন তাতে আমরা এখনো পর্যন্ত যে জায়গায় আছি 600টা বোম আমরা বানাতে পারি। ফলে তার মধ্যে যদি একটা বোম বানিয়ে থাকে ইরান, এবং সেটা যদি ভবিষ্যতে তারা যে কোনো রাষ্ট্রের উপর ব্যবহার করে, কি ভয়ঙ্কর পরিণতি হতে পারে। ফলে বেঞ্জামিন নেতানিয়াহুকে তার বাসভবনে তাকে মেরে দেওয়া এটা অসম্ভব নয়, আবার সম্ভব নয় এই কারণ ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ, যেটা একটু আগে সব্যসাচী বলছিল যে আয়রন ডোম, এই আয়রন ডোম। আর আমাদের ভারতের যুদ্ধের সময় আমরা দেখেছি যে S-400, যাকে আমরা সুদর্শন চক্র বলছি। আমাকে একটু থামাচ্ছি, আমরা কথা বলবো শুভাশিস বন্দ্যোপাধ্যায়, নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। শুভাশিস বাবু, ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি জীবিত নাকি তিনি তার মৃত্যু হয়েছে, এই নিয়ে একটা প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, কারণ ইরান দাবি করছে যে তারা নেতানিয়াহুর বাসভবন টার্গেট করে হামলা চালিয়েছে। এটা কি টিট ফর ট্যাটের কৌশল হিসেবেই দেখছেন আপনি? অ্যাবসলিউটলি। ইনফরমেশন ওয়ারফেয়ার বা IW এখনকার মডার্ন ওয়ারফেয়ারে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, এবং সেটাকে বিভিন্ন রকম ভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন রকম ন্যারেটিভ সেট করা হয় একটা ফোর্সের মোটিভেশন ফেলে দেওয়ার জন্য, একটা ফোর্সের মোটিভেশনকে মিসগাইড করার জন্য। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনের ন্যারেটিভ ইচ্ছাকৃত বিভিন্ন রিজন থেকে সার্কুলেট করা হয়, যাতে করে একটা কনফিউশন সৃষ্টি হয়, যেই কনফিউশনটার জেরে একটা পলিটিক্যাল প্রভাব পড়ে এবং সাধারণ মানুষ বিভিন্ন কারণে উত্তেজিত হয়ে পড়ে, এবং সেটা বিনা গুলি ফায়ার গিয়ে অনেক কিছু এফেক্ট তৈরি করে দেওয়া যায়। যদিও আপনাদের একটা কথা আমি অ্যাড করে দিতে চাই, হোপফুলি আপনারা অলরেডি খবর পেয়ে গেছেন, ইরান পসিবলি খাইবার লঞ্চ করেছে, এবং ইরান একটা সার্কুলেশন লঞ্চ করেছে যেটার মাধ্যমে তারা বলেছে যে ইসরায়েলের সিভিল কিছু সোসাইটি, কিছু জায়গাকে খালি করার জন্য, এবং জানা দরকার আছে খাইবার মিসাইল ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড ডেডলিয়েস্ট মিসাইল, ব্যালিস্টিক মিসাইল। এটা যদি সত্যি ওরা করে থাকে এবং এটা যদি কোনো কূটনৈতিক চাল না হয়ে থাকে, তাহলে কিন্তু বিরাট বড় একটা পদক্ষেপ। ধন্যবাদ আপনাকে। আর এরই মধ্যে যুদ্ধের আরো গুরুত্বপূর্ণ আপডেট দেবো আপনাদেরকে। কুয়েতে ভেঙে পড়লো একাধিক মার্কিন জেট এবং সেনা বিমান ভেঙে পড়েছে, এবং সেক্ষেত্রে তেহরান দাবি করছে যে তারা সেগুলোকে গুলি করে নামিয়েছে, যদিও এই দাবিকে আমল দিচ্ছে
দিচ্ছে না আমেরিকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট, যুদ্ধের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে রাখছি আমরা। কুয়েতে ভেঙে পড়লে একাধিক মার্কিন যুদ্ধ বিমান এবং সেক্ষেত্রে তেহরান দাবি করছে তারা সেগুলোকে গুলি করে নামিয়েছে। যদি এই দাবি পত্রপাঠ খারিজ করে দিয়েছে মার্কিন প্রশাসন। এই নিয়ে কথা বলবো। সৈকত আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি সরাসরি। সৈকত, এই যে তেহরানের এই দাবি যা মার্কিন সরকার পত্রপাঠ খারিজ করে দিয়েছে, দাবির কোনো যৌক্তিকতা কি আছে নাকি খুব হাস্যকর দাবি বলে মনে দেখো, হচ্ছে? আমেরিকা হতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ, কিন্তু F-16 কে গুলি করে নামানো যায় না, এটা কিন্তু F-16 এর যে টেকনোলজি সেটা কিন্তু বলছে না। F-16 কে নামানো যায়, F-15 বিমানকে নামানো যায়, কিন্তু এই যে শক্তি, এই শক্তিটা কি আমেরিকার মতো বিমানকে নামানোর শক্তি ইরানের কাছে আছে? দেখো, একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে এই যে 5th জেনারেশনের যে বিমানগুলো, এগুলোকে রেডারে খুঁজে পাওয়া, এগুলোকে তীর মানে তাকে বিদ্ধ করা, এটা কিন্তু খুব কঠিন, কারণ এগুলো হচ্ছে সুপারসনিক বিমান, শব্দের চেয়েও দ্রুত গতিতে এইসব বিমান যায়। ফলে ইরানের কাছে এই টেকনোলজি আছে কিনা একটা বিষয়, কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই বিমানগুলো নিজেই এমন একটা পরিস্থিতির মধ্যে চলে আসে যে দেখা যাচ্ছে যে ইরান একেবারে আন্দাজে কোনো রকমের তারা মিসাইল ছুড়ছে, বা দেখা যাচ্ছে তারা রে ছুড়ছে, বা তারা লেজার ছুড়ছে, সেই সময় এই বিমানগুলো যদি রেডারে চলে আসে তখন কিন্তু এই ধরনের বিমানগুলো ভেঙে পড়ে। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, কাতার বলছে একটা বিমান নয়, তিনটি মার্কিন যুদ্ধ বিমান ভেঙে পড়েছে। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইরান যদি মার্কিন বিমান নামাতে পারে, এটা কিন্তু বিশ্বের ইতিহাসে একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় চলে যাচ্ছে যে মার্কিন তিনটি বিমান নামানোর ক্ষমতা ইরানের মতো দেশের আছে। ফলে ইরান এই জায়গাটায় যদি ইরান সত্যি নামিয়ে থাকে, ইরান দাবি করছে, তাহলে ইরান কিন্তু এই মুহূর্তে আমেরিকাকে চ্যালেঞ্জের জায়গায় চলে যাচ্ছে। কারণ এই যে স্টেলথ প্রযুক্তির সুপারসনিক বিমান, শব্দের চেয়েও দ্রুত গতিতে যাওয়া বিমানকে যদি নামিয়ে দেওয়া যায়, তাহলে ইরান কিন্তু এই মুহূর্তে এই যুদ্ধে অ্যাডভান্টেজে আছে বলা যেতে পারে। ফলে আমেরিকা এই কারণেই দাবি করছে, ট্রাম্প দাবি করছেন, এই যুদ্ধ 4 সপ্তাহ চলতে পারে। ইরানের মতো একটা দেশকে যুদ্ধে শেষ করে দিতে ইরানের 1 ঘন্টা সময় লাগার কথা, ট্রাম্পের 1 ঘন্টা সময় লাগার কথা নয়। যেখানে বিশ্বের সবচেয়ে আধুনিক রণতরী জেরাল্ড ফোর্ড রয়েছে, যেখানে আরো যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রয়েছে, যেগুলো এই মুহূর্তে সেখানে অলরেডি আরো বেশ কিছু যুদ্ধ জাহাজ রয়েছে, তারপরে আল উদিদ এয়ার ঘাঁটি রয়েছে, ইসরায়েলের বিমান ঘাঁটি রয়েছে, ইউকের বিমান ঘাঁটি রয়েছে। এত দিক থেকে হামলার পরেও একটা দেশ আমেরিকাকে নাস্তানাবুদ করে দিচ্ছে। ঠিক এই জায়গা থেকে সৈকত, তুমি যেমনটা বলছিলে যে একদিকে ট্রাম্প তিনি একেবারে বলেছেন যে যুদ্ধ কিন্তু তিনি চালিয়ে যাবে, সেক্ষেত্রে 4 সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হয়ে যাবে, কারণ এই যে অপারেশন ইরানের, সেই অপারেশন চলবে এবং যতক্ষণ না মৃত্যু নিশ্চিত হচ্ছে ততক্ষণ এই অপারেশন চলবে, এই হুঙ্কার দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। We have hit hundreds of targets in Iran, including Revolutionary Guard facilities, Iranian air defense systems. Just now it was announced that we knocked out 9 ships plus their naval building. Iran's formerly supreme leader, Ayatollah Khamenei, is dead. The entire military command is gone as well, and many of them want to surrender into saving their lives. Combat operations continue at this time in full force, and they will continue until all of our objectives are achieved. We have very strong objectives. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।